আচ্ছা, গত বছর অর্থাৎ 2024-25 সেশনে ক্লাস্টার এগ্রি অর্থাৎ এগ্রি গুচ্ছে ফিজিক্সের কোয়েশ্চেনটা কেমন ছিল? এরকম কি মনে কোয়েশ্চেন আসে না যে ভাই ফিজিক্সের কোয়েশ্চেনটা কি খুব কঠিন ছিল না স্ট্যান্ডার্ড ছিল, হ্যান্ড ক্যালকুলেশন কি পারা গিয়েছিল কিনা, সেই সব কিছু আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। মাত্র 20 মিনিট সময় দিয়ে তুমি গত বছরের এগ্রি জিএসটির যে কোয়েশ্চেনটা আছে সেটা সমাধান করে নিতে পারো আমার সাথে। সো লেটস স্টার্ট। কথা না বাড়াই অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবা এবং যাদের প্রত্যাশা এগ্রি তারা ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখবা। আর ভাইয়া তোমরা কিন্তু জানো বন্দি পাঠশালা থেকে এগ্রি ক্র্যাশ কোর্স 4.0 কিন্তু লঞ্চ হয়েছে 29 নভেম্বর, যার ক্লাস শুরু হবে। ক্লাসগুলো মিস করতে না চাইলে ঝটপট এনরোল করে ফেলো আমাদের এই কোর্সে। তো প্রথমেই তোমাদেরকে আমরা দেখাবো গত বছরে কি কি কোয়েশ্চেন এসেছে। তো খেয়াল করে দেখো, তার আগে আমার সামনে খুব সুন্দর একটা ছবি আসছে। এই ছবিতে আমরা যারা আছি তারা এই এগ্রি ক্র্যাশ কোর্সে খুব কম্প্যাক্ট ভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি গুছিয়ে দিব এবং বাংলা ইংলিশের রেকর্ডেড ক্লাস তো তোমরা পাচ্ছই। সো ভাইয়া ঝটপট এনরোল করে ফেলো, মাত্র 900 টাকায় তুমি এখানে এনরোল করতে পারবা। ওকে, তো প্রথমেই আমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি বোর্ডে, দেখো প্রশ্নে কি বলেছে, দুজন মোটরসাইকেল চালক 9 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটা রেস শুরু করলো। ওকে, তো তাদের ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক সময় তারা তাদের রেস শেষ করে এবং একই সময়ে শেষ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে দুইজন মোটরসাইকেল চালক কিন্তু একই সময়ে শেষ পর্যন্ত পৌঁছায়। তারপর আমরা বলতে পারি একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে, তাই না? প্রশ্ন হলো মোটর সাইকেল আরোহী কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাহলে আমাদের বের করতে হবে কত সময় ধরে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আচ্ছা, এই উপরের কথাটার মানে হলো তারা একই সময়ে রেসটা শেষ করেছে, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেছে। তার মানে প্রথম মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব সমান দ্বিতীয় মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব, তাই না? সমান হবে এবং এই দূরত্ব দুইটা একই সময় অতিক্রম করেছে। তাহলে এস এর সূত্র কি ভাইয়া? দেখো, তারা আদিবেগ নিয়ে ত্বরণে চলেছে, তাই না? এটা কিন্তু আদিবেগ দেওয়া আছে। এস এর সূত্র হচ্ছে ইউটি, ইউ কত? আচ্ছা, u1t প্লাস হাফ a1t স্কোয়ার, এটা হচ্ছে s1 এর সূত্র। s2 এর সূত্র হবে u2t প্লাস হাফ a2t এর স্কোয়ার। টাইমের ভ্যালু কিন্তু সেম, টাইম এবং ডিস্টেন্স কিন্তু সেম, কারণ একই সময় তারা একই দূরত্ব অতিক্রম করেছে। এবার মানগুলো বসিয়ে দাও। u1 কত ভাইয়া? 9, তাহলে 90 প্লাস হাফ a1 কত? প্রথম গাড়ির ত্বরণ 2 ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়াল টু u2 কত ভাইয়া? 6, টি কত জানি না, টিটাই বের করতে হবে, প্লাস হাফ এ কত? দ্বিতীয় গাড়ির ত্বরণ 3 টি স্কোয়ার। এবার এটা সমাধান করলেই আমরা পেয়ে যাব টি এর ভ্যালু কত আসে দেখি তো একটু। 90 থেকে 60 বাদ দাও, তাহলে হবে 3t, আর এখানে 2 কাটা, টি স্কোয়ার এখানে কত হবে? 1.5 টি স্কোয়ার। এই টি স্কোয়ারকে ওই পাশে নিলে 1.5 টি স্কোয়ার থেকে টি স্কোয়ার বাদ যাবে, তাহলে 0.5 টি স্কোয়ার থাকবে। এপাশ ওপাশে একটা টি কেটে দিলে আমরা টি এর মান পাবো, টি এর ভ্যালু পাবো 3/0.5। কোনো কিছুকে 0.5 দ্বারা ভাগ করা মানে 2 দ্বারা গুণ করা, 3 দুগুণে 6 সেকেন্ড। তাহলে গাড়ি দুইটি 6 সেকেন্ড যাবত রেসে অ্যাটেন্ড করেছিল। খুব সুন্দর একটা অঙ্ক এবং ক্যালকুলেশনটা দেখো খুব ইজি, তাই না? তোমার খালি বুঝতে হবে সমান সময়ে সমান ডিস্টেন্স কভার করে, সো এটা দিয়ে করলেই হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, এটা শর্ট সিলেবাসের বাইরের কোয়েশ্চেন, বাট এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা মানে বেসিক ধরেই সলভ করতে পারি, মানে ভেক্টরের বেসিক ধরেই সলভ করতে পারবো। কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান কত? 4 × 10⁻5 টেসলা এবং বিনতি 60 ডিগ্রি। বিনতি কোণ কত ডিগ্রি? বিনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান কত? তো চিন্তা করো, এটা হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্র। সাপোজ ধরো এটা হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্র, বিনতি মানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। তো তুমি যদি কিছু নাও বুঝো, ধরে নাও এটা সেই অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে এই বরাবর উপাংশের মান কত? তো তোমরা জানো এটা যদি হয় চৌম্বক ক্ষেত্র বি, তাহলে যেদিকে থিটা সেদিকে উপাংশ হচ্ছে বি কস থিটা, লম্ব উপাংশ হচ্ছে বি সাইন থিটা, বি সাইন থিটা। তোমাকে কোন উপাংশটা বের করতে বলছে? অনুভূমিক উপাংশ। তাহলে বি কস থিটা, তাহলে বি কত? বি হচ্ছে 4 × 10⁻5, cos 60 এর মান হচ্ছে হাফ।
তাহলে এটা হবে 2 × 10⁻5 টেসলা, তাই না? দ্য অ্যান্সার ইজ এ। এটা করার জন্য যে চুম্বকের খুব মাস্টার হয়ে যেতে হবে না, ইজি। পরের প্রশ্ন, একটি বস্তু উপর থেকে মুক্তভাবে 4 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। তাহলে ধরো এইটা সেই দালান, এই দালান থেকে একটা বস্তু এখান থেকে এই পর্যন্ত আসে, এখানে পতিত হয় কয় সেকেন্ডে ভাইয়া? টোটাল 4 সেকেন্ডে, তাই না? প্রশ্ন হলো বস্তুটি শেষ 2 সেকেন্ডে কত ফুট দূরত্ব? যখনই অ্যান্সারটা আমার ফুটে চেয়েছে তখনই কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে অভিকর্ষ ত্বরণ জি এর মান 32 ফুট পার সেকেন্ড ইনভার্স 2 ফুট পার সেকেন্ড ইনভার্স 2। এটা মুখস্থ রাখতে হবে যে এফপিএস এককে অভিকর্ষ ত্বরণের মান হয় 32। তাহলে শেষের 2 সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করে সেটা চাইছে। তো ভাইয়া আমরা দেখতে চাই টোটাল 4 সেকেন্ডে সে কত ডিস্টেন্স নেমেছে। সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স এইচ সমান কি হবে? হাফ জি টি স্কোয়ার। তাহলে হাফ জি এর মান 32, টি হচ্ছে 4, 4 আর 16, 16কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8, 3 8 24, 8 2 16, 193 ফিট। সরি 3 8 24, দেখো এখানে আসে কত? এখানে আসে 2 দিয়ে 16কে কাটলে 8, 3 8 24 মানে 240, আর 8 2 16 মানে 256 ফুট। আমরা ফুটে বের করেছি, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 256 ফুট। আমার চাইছে শেষের 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা মনে করো শেষের 2 সেকেন্ডে। তাহলে আমরা আগে বের করি প্রথম 2 সেকেন্ডে সে কত নামছে, প্রথম 2 সেকেন্ডে সে কত দূরত্ব নেমেছে সেটা বের করলেই হয়ে যাবে। তাহলে প্রথম 2 সেকেন্ডে সে যতটুকু নামে সেটা দিলাম আমি এইচ। এইচের সূত্র হবে হাফ জি টি স্কোয়ার। প্রথম 2 সেকেন্ডে যতটুকু নামতেছে, প্রথম 2 সেকেন্ডে যতটুকু নামতেছে, হাফ জি এর মান 32, টি স্কোয়ার মানে 4। তাহলে এটা কাটলে 32 দুগুণে 64 ফিট। খেয়াল করো আমাদের টোটাল হাইট হচ্ছে 256 ফিট, এর মধ্যে প্রথম 2 সেকেন্ডে সে 64 ফিট নামে। তাহলে পরবর্তী 2 সেকেন্ডে কতটুকু নামছে? 256 থেকে তুমি যদি 64 ফিট মাইনাস করো, এটাই হলো পরবর্তী 2 সেকেন্ডে কত হয়? 256 থেকে 56 মাইনাস করলে হয় 200, তার থেকে আবার 8 মাইনাস করলে, 200 থেকে 8 মাইনাস করলে কত হবে? 192 ফিট। দ্য অ্যান্সার ইজ 192 ফিট। শেষ, সহজ। পরের প্রশ্ন, এটা একটা মুখস্থ কোয়েশ্চেন। সূর্যের 1/50 তম ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাস বিশিষ্ট অতি ক্ষুদ্র নক্ষত্রকে, ভাইয়া 1/50 ব্যাস বিশিষ্ট নক্ষত্রকে বলা হয় বামন। 1/50 ব্যাস বিশিষ্ট নক্ষত্রকে কি বলে? বামন। বামন। যদি বলে অতি ক্ষুদ্র 1/50 অতি ক্ষুদ্র নক্ষত্রকে বলে শ্বেত বামন। অতি কথাটা উল্লেখ থাকলে সেটা মনে রাখবো শ্বেত বামন। সেখানে অধিকতর গ্রহণযোগ্য অ্যান্সার হচ্ছে শ্বেত বামন। ওকে, পরের প্রশ্নে যাই। কোন পিএন জাংশনে 0.1 ভোল্ট বিভব পার্থক্যে জন্য তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় 400 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদেরকে বলছে বিভব পার্থক্য ডেল ভি 0.1 ভোল্ট, আর তড়িৎ প্রবাহের পরিবর্তন কিন্তু কত? 400 মিলি, অর্থাৎ 10⁻³ অ্যাম্পিয়ার। আমাদের কাছে চেয়েছে গতীয় রোধ কত। আমরা জানি গতীয় রোধ আর সমান ডেল ভি বাই ডেল আই, মানে আই সমান ভি বাই আর, আর সমান কি? ভি বাই আই। সিমিলারলি তাহলে ডেল ভির মান হচ্ছে 0.1 কে আমরা 1/10 লিখতে পারি না? পারি। ডেল আই হচ্ছে 400 × 10⁻³। তাহলে 400 10⁻³ কে উপরে উঠায় দিলে 10³ এই যে 10 দিয়ে কাটলে 100 থাকবে, তাই না? 0 0 0 0 কাটলে 1/4। 1/4 মানে কি? 1 টাকাকে 4 ভাগ করবা, তাহলে তোমার কাছে পড়বে 4 আনা, মানে 0.25। তাহলে অ্যান্সার হচ্ছে 0.25 ওহম। আচ্ছা, খুব সহজ কোয়েশ্চেন এবং খুব রিপিটেবল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো বারবার বিভিন্ন জায়গায় রিপিট হয় যে একটা তরঙ্গের সমীকরণ হলে কৌণিক কম্পাঙ্ক কত। ভাইয়া আমরা জানি সরল চন্দ্রিত স্পন্দনরত কণার এটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ, এবং ব্যবকলনীয় সমীকরণের রূপ হচ্ছে d²x/dt² প্লাস ω²x = 0, তাই না? এটার সাথে এটাকে তুলনা করতে হলে এটার সামনে 1 আছে, এটার সামনে 6 আছে,
তাহলে আগে এটাকে 6 দ্বারা ভাগ করতে হবে। এই 6কে সরাইতে হলে 6 দ্বারা ভাগ করো, 6 দ্বারা ভাগ করলে এটা হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আর 150কে যদি 6 দ্বারা ভাগ করো কত হয় ভাইয়া? 150কে 6 দ্বারা ভাগ করলে 6 দুগুণে 12, 120, 5 6 30, তাহলে 20 আর 5 25 হবে। 150কে 6 দ্বারা ভাগ করলে হবে 25 এক্স ইজ ইকুয়াল টু 0। এবারে এটার সাথে এটাকে আমরা তুলনা করতে পারি। তুলনা করলে দেখা যাচ্ছে ওমেগা স্কোয়ারের জায়গায় বসেছে কত? 25। তাহলে ওমেগা স্কোয়ার সমান 25 হলে ওমেগা কত হবে? ওমেগা হবে 5, একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তোমাকে কিন্তু এই ওমেগাই বের করতে বলছে, কৌণিক কম্পাঙ্ক 5 রেডিয়ান পার সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, এই যে একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন দিছে, এখানে অজানা একটা মৌল এল, এটা বের করতে বলছে। এই অজানা মৌলটি আসলে কি? এখানে যে অজানা মৌল এটা আসলে কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাকি? ভাই এই রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে সমীকরণের ডান পাশে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা যা হবে বাম পাশেও তাই হবে। খেয়াল করে দেখো, এখানে ভর সংখ্যা কত? 14 আর 4 কত? 18। আর এখানে কত আছে? 17। তাহলে এখানে বসবে কত? 1। 17 আর 1 18 হবে। ওকে, দেখো উভয় পাশে ভর সংখ্যা সমানিত হবে। 17 আর 1 কত? 18। এখানে 14 আর 4 কত? 18। ঠিক আছে, ওকে। এবার পারমাণবিক সংখ্যাও কি সমান হইতে হবে। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা তো 7 আর যোগ 2 9। এখানে কত আছে? 8। তাহলে এখানে থাকবে কত? 1। 8 আর 1 9। এবার 1 1 পরমাণুটা কি হতে পারে? ইলেকট্রন? না ভাইয়া, ইলেকট্রন হচ্ছে 0 - 1, এইটা ইলেকট্রন। নিউট্রন কি? 1 0, এটা হচ্ছে নিউট্রন। নিউট্রিনো কি? নিউট্রিনো হচ্ছে কি জানি ভুলে গেছি আমি, এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট এটা কি? এটা হচ্ছে কিন্তু আমাদের প্রোটন। 1 1 কি হয়? প্রোটন হয়। পরের প্রশ্নে আসি। একজন লোক স্রোতের বেগে √2 গুণ বেগে, কত বেগে? স্রোতের বেগের তুলনায় √2 গুণ বেগে স্রোতের সহিত কত কোণে সাঁতার দিলে সোজাসুজি পার হবে? সোজাসুজি মানে সর্বনিম্ন দূরত্বে পার হবে। ভাইয়া তোমাদের ঠাড়া মুখস্থ রাখতে হবে, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে কত কোণে রওনা দিবা? cos ইনভার্স মাইনাস u/v। সর্বনিম্ন দূরত্ব, লম্বালম্বি দূরত্ব, সোজাসুজি দূরত্ব নদী পার হতে হলে কত কোণে রওনা দিতে হবে? cos ইনভার্স মাইনাস u/v। তাহলে cos ইনভার্স, এখানে মাইনাস ইউ হচ্ছে স্রোতের বেগ, আর নৌকার বেগ হচ্ছে স্রোতের বেগে √2 গুণ। তাহলে √2 অফ ইউ, ইউ কাটা 1/√2। cos ইনভার্স √2 মানে 1/√2 মানে হচ্ছে 45 ডিগ্রি, মাইনাস 1/√2 হচ্ছে 180 - 45, অর্থাৎ 135 ডিগ্রি। দেখো অনেকে ভাবো যে ভাইয়া মাইনাস মান পারি না, মুখস্থ থাকে না। ওকে, নো প্রবলেম। 1/√2 cos ইনভার্স 1/√2 কত? 45। তাহলে মাইনাস মানে জাস্ট 180 থেকে ওই কোণটা বাদ দিয়ে দিবা, তাহলে থাকবে কত? 135 ডিগ্রি। পরের কোশ্চেনে আসি। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ? তো সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। সেন্টিগ্রেড স্কেলে ধরো সেটা এক্স, তাহলে সেন্টিগ্রেড যা তার 3 গুণ, তার 3 গুণ কোনটা? 3x। ফারেনহাইটে যেটা সেটা 3x হবে। তাহলে এই যে সেন্টিগ্রেড আর ফারেনহাইটের সাথে একটা রিলেশন করব আমরা। আমরা জানি c/5 ইজ ইকুয়াল টু f - 32/9। এখানে c এর ভ্যালু কত? x সেন্টিগ্রেড, আর f এর ভ্যালু হচ্ছে সেন্টিগ্রেডে যা তার 3 গুণ, 3x - 32/9। খেয়াল করে রাখো, এই অঙ্কটা অনেকে ভুল করে। কোথায় ভুল করে? আমার কিন্তু এই 3x টেম্পারেচারটাই বের করতে হবে। প্রশ্নটা ভালো করে পড়লেই বুঝবা, আমার বের করতে হবে সেন্টিগ্রেডের তুলনায় যেটা 3 গুণ সেইটা। তো সেন্টিগ্রেডের তুলনায় 3 গুণ তো এইটাই, সেইটাই বের করতে হবে, 3x টা বের করতে হবে। এখানে 3x সমান কত হবে সেটা হিসাব করব। 3x সমান কত হবে? 9। 3x বের করার আগে আমার আগে x বের করতে হবে। তাহলে এখানে হবে 9x ইজ ইকুয়াল টু 3 5 15x মাইনাস 5 × 32 অর্থাৎ 160। 9 তে 15 গেলে থাকে 6, তাহলে এখানে থাকবে হচ্ছে 6x ইজ ইকুয়াল টু 160। সুতরাং x এর মান হবে 160/6। এই যে আমরা x এর মানটা পেলাম, এটা কি অ্যান্সার? না ভাইয়া, এটা তো ভাই সেলসিয়াস স্কেলারটা পাইলা। সেলসিয়াস স্কেলের 3 গুণ হবে ফারেনহাইটের পার্ট, এটাকে 3 দ্বারা গুণ দিয়ে দাও। সুতরাং আমাদের অ্যান্সার হবে 3x। 3x টা কত হবে? 160/6 × 3, 3 দুগুণে 6, 80 দুগুণে 160, এই যে 80। তাহলে অ্যান্সার হচ্ছে 80 ডিগ্রি। ওকে,
পরের কোয়েশ্চেনে আসি। 300 মিটার উঁচু থেকে অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? আমি এটা শর্টকাট তোমাদেরকে একাডেমিকেও শিখাইছি, আবারও শিখাচ্ছি। আগে শর্তটা লিখতে হবে, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। শর্তটা যারা পুঙ্খানুপুঙ্খ রূপে লিখতে পারবে না তারা কিন্তু এটা পারবে না। শর্তটা হলো গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি হবে হাফ অফ পটেনশিয়াল এনার্জি। তো শর্তটা লেখার পর ভালোভাবে লেখার পর আমরা শর্টকাটটা একটু দেখে নিই। এটা শর্টকাট হচ্ছে, শর্ত যদি এটা হয় ইকে সমান এনইপি, মানে কে কার কত গুণ, সেখানে আমরা ইপি এর সামনে সহগটা নিয়ে আসবো। তাকে এরকমই আছে এনইপি, ইপি সমান এই যে এটা পুরোটা এন ইপি। তাহলে কত উচ্চতায় ঘটনাটা ঘটবে, সে উচ্চতাটা যদি হয় এক্স, এক্স হলো টোটাল হাইট বাই এন প্লাস ওয়ান, শেষ। তাহলে এখানে ক্যালকুলেট করো। এখানে আমার শর্তটা ঠিকঠাক ভাবে লিখছি, এন হচ্ছে ইপি এর সহগ, এই যে ইপি এর সহগ। তাহলে আমাদের কত উচ্চতায় এই ঘটনাটা ঘটবে, টোটাল হাইট হচ্ছে 300 বাই এন হচ্ছে 1/2 প্লাস 1। তাহলে 1/2 প্লাস 1 মানে 3/2, 300 বাই 3/2, 600/3 অর্থাৎ 200 মিটার। তাহলে কত উচ্চতায় ঘটনাটা ঘটবে, 200 মিটার উচ্চতায় এই ঘটনাটা ঘটবে। তো সবার আগে কন্ডিশন হচ্ছে আমার এই ফরম্যাটে শর্তটা নিতে হবে, এরপর ইপি এর সামনে যে সহগটা ওইটা হচ্ছে আমাদের এন। পরের প্রশ্ন, একই রোধের দুইটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2, তাদের ব্যাসের অনুপাত কত? তার মানে আমার কাছে দিয়েছে L1 L2 এর অনুপাত 1:2। রোধ কি সেম? তাদের রোধ কি ভাইয়া? সেম। তাহলে আমরা লিখতে পারি দুইটা তামার তারের রোধ R1 সমান R2। R1 মানে হচ্ছে রো, L1 যেহেতু ব্যাস নিয়ে আসতে হবে তাহলে ব্যাস নিয়ে আসি, বাই এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ব্যাস বললে π/4 d1 স্কয়ার, ওকে, এটা হচ্ছে এ। আবার R2 মানে কি রো, L2 বাই A2 π/4 d2 স্কয়ার, π/4 কাটাকাটি, ব্যাস দেওয়া থাকলে π/4, রো কাটাকাটি, যেহেতু দুইটাই তামার তার আপেক্ষিক রোধ সেম। আমার কাছে চেয়েছে ব্যাসের অনুপাত মানে d1/d2। তাহলে কি হবে, এই যে d1টাকে উপরে নিয়ে যাও, তাহলে d1 স্কয়ার বাই d2 স্কয়ার থাকবে, আর L2টা L1 এর নিচে চলে আসবে, L1/L2। সুতরাং d1/d2 সমান √L1/L2, L1/L2 মানে 1/√2। এই যে 1:2 না, রুট করলে 1/√2। পরের কোয়েশ্চেন, 4 নিউটন ও 6 নিউটন মানে দুইটা বল লম্বভাবে ক্রিয়াশীল, এদের লব্ধি কত ভাইয়া? এটা কানার ভাই অন্ধও পারবে। 4 নিউটন 6 নিউটন লব্ধি কত হবে? লব্ধি হবে √4 স্কয়ার প্লাস 6 স্কয়ার, কত হয়? 16 আর 36 কত? 16 52, √52 দেখে অনেকে ঘাবড়া যাবে না, এটা ভাঙো, 4 × 13, 4 × 52, তাহলে 2√13 নিউটন, শেষ। পরের প্রশ্নে 2, 3, 6 মাইক্রোফ্যারাড ধারকত্বের তিনটি ধারককে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হলো। কিভাবে? শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হলো এবং 10 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করা হলো। তাহলে চার্জের পরিমাণ কত? ভাইয়া মনে রাখবা যে অনেকগুলো রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে, এই যে দেখো এদের মধ্যে কি সেম হয়? কারেন্ট সেম হয়, এবং এই কারেন্টটাই কিন্তু মোট প্রবাহ। আমি যদি বলি এই রোধের মধ্যে কারেন্ট কত? I, এই রোধে কারেন্ট কত? I, এই রোধে কারেন্ট কত? I, এবং মোট প্রবাহ কত? I। ঠিক একইভাবে ধারকের ক্ষেত্রে তো কারেন্ট নাই, ধারকের ক্ষেত্রে আছে চার্জ। মনে রাখবা অনেকগুলো ধারক যদি শ্রেণীতে যুক্ত থাকে, এখানে মোট চার্জ যদি হয় কিউ, তাহলে এটার মধ্যেও চার্জ কত? কিউ, এটাতেও চার্জ কত? কিউ, এটাতেও চার্জ কত? কিউ। 3 কিউ না, মোট চার্জ যা তাই হবে প্রত্যেকটা ধারকের সঞ্চিত চার্জ। এখানে মোট কারেন্ট যা তাই কি প্রত্যেকটা রোধের কারেন্ট। ঠিক এখানে শ্রেণীতে যুক্ত থাকলে টোটাল চার্জ যা হবে সেটা হবে প্রত্যেকটা ধারকের সঞ্চিত চার্জের সমান। তাহলে আমরা টোটাল চার্জ বের করব। টোটাল চার্জের সূত্র হচ্ছে C × V। সি মানে টোটাল ধারকত্ব ইন্টু টোটাল ভোল্টেজ। তাহলে টোটাল ধারকত্ব বের করি। কয়টা ধারক আছে? 3টা ধারক শ্রেণীতে আছে, 1, 2, 3টা, C1, C2, C3। তাহলে এদের তুল্য ধারকত্ব বের করো। আমরা জানি তুল্য ধারকত্বের সূত্র হলো রোধের উল্টা। আমরা এত প্যারা না নিয়ে প্রথমত এই দুইটার জন্য তুল্য ধারকত্ব বের করব, মানে 3 আর 6 এর জন্য উপরে গুণফল নিচে যোগফল, তাই না? 18/9 মানে কত? 2। তাহলে 3 আর 6 মিলে কত হলো? 2। তাহলে পরে আছে কত? 2 আর 2, এই যে 2 আর 2,
দেখো এটা 3 এটা 6, 3 আর 6 মিলে কত তুল্য ধারকত্ব 2, পরে থাকলো কি 2 আর 2, এই যে 2 2 2 আর 2 রোধের সূত্রের উল্টা, তো প্যারালাল করলে 2 × 2 2 + 2 কত হয় 1, তাহলে এটা তুল্য ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, মানে 1 × 10⁻6 ফ্যারাড। আর বিভব কত ভাইয়া, বিভব পার্থক্য 10 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 1 × 10⁻5 কুলম। এটা হচ্ছে মোট চার্জ, এবং মোট চার্জই হবে প্রত্যেকটা ধারকের সঞ্চিত চার্জ। 7 কেজি ভরের কোনো বস্তুর উপর 7 কেজি ভরের বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত হবে? ত্বরণ হচ্ছে বল বাই ভর। বল কত? বলের মানটা বসাও, 2 স্কয়ার 3 স্কয়ার 6 স্কয়ার, মানে কত 4 4 আর 9 13, 13 আর 36 49, √49/7, 49 কে 7 হলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণ। পরের কোশ্চেন আসি। একটি সমবাহু প্রিজমের প্রতিসরণাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত? এটা তোমাদের সিলেবাসের বাইরে আসছে, বাট এটা ঠাড়া মুখস্থ রাখা উচিত। আমরা এটা যখন ফুল সিলেবাসে ছিল তখন আমরা মুখস্থ রাখতাম, কারণ এটা কমন খুবই। সমবাহু ত্রিভুজের প্রতিসরণাঙ্ক √2 বললেই মনে রাখবা ন্যূনতম বিচ্যুতি কোণ হয় 30 ডিগ্রি। আর এটা সূত্র হচ্ছে প্রতিসরণাঙ্ক মিউ সমান sin a প্লাস ডেল m/2 sin a/2, যেখানে এই a কে বলা হয় প্রিজম কোণ। সমবাহু ত্রিভুজ হলে এই প্রিজম কোণটা হয় 60 ডিগ্রি। ওকে, তারপরে মিউ এর মান √2 ক্যালকুলেট করে এই যে ডেল এমটাই হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ, বের করলে দেখবা এটা 30 ডিগ্রি আসে। ওকে, এটা খুবই কমন কোয়েশ্চেন দেখে আমরা এটা মুখস্থ রাখতে বলতাম স্টুডেন্টদের। 1200 মিটার উলম্ব উচ্চতার মধ্য দিয়ে, তাহলে টোটাল হাইট কত? 1200 মিটার। এর মধ্যে খনির খাত পর্যন্ত কত কেজি? 400 কেজি একটা খাঁচা তুলতে, এটা বাদ। বৈদ্যুতিক মোটরে 2 মিনিট সময় লাগে। দক্ষতা 80% হলে কত শক্তির প্রয়োজন হবে? মানে প্রদত্ত শক্তি চাইছে, জি এর মান বলতে বলছে 10। জি এর মান কত ধরতে বলছে? 10। প্রদত্ত ক্ষমতা চাইছে, প্রদত্ত ক্ষমতা। তাহলে আমি আগে কার্যকর ক্ষমতা বের করি। কার্যকর ক্ষমতা মানে আউটপুট মানে হচ্ছে mgh/t। কত ভাইয়া? এম কত? এম হচ্ছে 400 কেজি, জি হচ্ছে 10, এইচ হচ্ছে 1200, টি হচ্ছে 120 সেকেন্ড, 2 মিনিট, তাই না? তাহলে কত হয়? 0 0 কাটা, তারপরে কত হয়? 12 দিয়ে 1200 কে কাটলে 100, তাহলে 100 × 400 কত হয়? 4 1 4, 1 2 2 3 4, 4টা শূন্য, তাই না? 400 × 100 কত হয় রে বাবু? 400 × 100 মানে 40,000। এটা 40,000, এটাই তো 40,000, তাই না? 4 × 10,000 40,000, এটাই তো। হ্যাঁ, সুন্দর। এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, কিন্তু তোমার কাছে চাইছে কত শক্তির প্রয়োজন হবে, মানে ইনপুট। তো এটা সমান আমরা জানি পি আউটপুট বাই পি ইনপুট। অনেকে বলবে শক্তি চাইছে, আপনি ক্ষমতা কেন বের করছেন ভাই? কারণ অপশনে ক্ষমতা দেওয়া আছে। সো ভাষাগত ভুল ওরা করছে, কিন্তু অপশনগত অ্যান্সার দিয়ে বুঝাইছে যে আমাদের ক্ষমতাই বের করতে হবে, পি আউটপুট। আর কর্মদক্ষতা কত পার্সেন্ট? 80%, মানে 0.8 দ্বারা ভাগ। এটা কত আসতেছে? 4 × 10⁴। 0.8 কে আমি 8 আর উপরে 10 গুণ দিব, সমস্যা নাই তো নাকি? তাহলে 4 2 8, 5 2 10, 5 × 10⁴। তাহলে আমরা লিখতে পারি 50 × 10³ লেখা যাবে না? 10⁴ থেকে একটা শূন্য ধার করে 5 কে দিয়ে দিলাম, 50 × 10³, তার মানে এটা হবে 50 কিলোওয়াট। ক্যালকুলেশনে ভয় পাওয়ার কিছু নেই, ইজি আছে। পরের প্রশ্নে যাই। স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বনাম আয়তনে লেখচিত্র। একটু প্রশ্নে ভুল করছে লিখতে, মানে এটা কি বয়েলের সূত্র, তাই না? টি স্থির, পি আর ভি এর মধ্যে রিলেশন হচ্ছে আমাদের এরকম, তাই না? এই যে এরকম একটা গ্রাফ আসে, এটাকে বলে আয়তাকার অধিবৃত্তাকার, ইংলিশে বলে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। তো এটা ভেবে অনেকে অধিবৃত্ত দাগাবে। সো এটা কিন্তু আয়তাকার অধিবৃত্তাকার মানে কিন্তু ভাইয়া সমপরাবৃত্ত, মনে থাকে জানো। এটাই কি? রেক্টেঙ্গুলার হাইপারবোলা। সো এটা বাংলায় আবার ডিস খেয়ে যেও না, মানে তুমি সবই জানো কিন্তু অধিবৃত্ত দাগায় দিলা। এটা কিন্তু সমপরাবৃত্ত হবে। হ্যাঁ, রেক্টেঙ্গুলার হাইপারবোলা, আয়তাকার অধিবৃত্ত। একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপ করা মান হচ্ছে ব্যাসার্ধের ত্রুটির মান, তাই না? আয়তনের ভুলের শতকরা পরিমাণ কত ভাইয়া? আয়তনের ভুলের শতকরা পরিমাণ
আমরা জানি আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। তাহলে আমরা জানি এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করলে আমরা আয়তনের ভুলের শতকরা পরিমাপ পাবো। তাহলে এটা কি জানি করতে হয়, ডিডি, এটার আমরা আমরা এটা ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করলে কি আসবে, ডেল ভি হবে 4/3 পাই, তো কনস্ট্যান্ট, এটা বাদ, আর কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3 ডেল আর, তাই তো? এরকম কিন্তু আমরা ভৌত জগতে শিখেছি। তাহলে ডেল ভি কে শতকরা পরিবর্তন মানে ডেল ভি বাই ভি সমান 3 ডেল আর বাই কি হবে আর, তাই তো? এখন এখান থেকে আমরা মানটা বের করব। 3 ডেল আর মানে হচ্ছে এই যে এটা 0.1 হচ্ছে ডেল আর, যে প্লাস মাইনাস যেটা আছে সেটা হচ্ছে ডেল আর 0.1, আর মানে হচ্ছে এই যে এটা 5.3, 3 ইন্টু 0.1 মানে 0.3 বাই 5.3, এটা আমরা লিখতে পারি 3/53, লিখে দিলাম। এটা ডেল ভি বাই ভি, আয়তনের ভুলের পরিমাণ, এটাকে শতকরায় নিতে হবে। শতকরায় নিতে হলে ডেল ভি বাই ভি ইন্টু 100% যেতে হবে। তাহলে 3/53 ইন্টু 100%, এটা ক্যালকুলেট কেমনে করবো, 53 দিয়ে এটাকে কাটলে ধরো 2 হয়, 2 তো হয় না, 2 এর চেয়ে একটু কম হয়, তারপর কল্পনা করো 2 হয়, 3 দুগুণে কত, 6%। তাহলে আয়তনের শতকরা ত্রুটি হচ্ছে 6%। 6% এর উপরে তো হবেই না, কম 4.3ও হবে না, 6.6 এর উপরে তো হবেই না, 9 তো হবেই না, 6 এর চেয়ে কম হবে, অর্থাৎ এটার মান 5 এবং 6 এর মধ্যে থাকবে, তাই না? 5 এবং 6 এর মধ্যে অপশন আছে একটা, 5.7%। শেষ। পরের কোশ্চেনে আসি। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পরন্ত বস্তুর গতিবেগ কত? শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করব। এ হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এ হচ্ছে ব্যাসার্ধ, আরো ব্যাসার্ধের সমান উচ্চতা, আর এখান থেকে একটা বস্তু যদি পড়ে তাহলে সে কত বেগে আঘাত করবে পৃথিবী পৃষ্ঠে, এটাই তো কোয়েশ্চেন নাকি? আমরা যেটা চিন্তা করবো, এইখানে বস্তুর মোট শক্তি, এই যে এখানে মোট শক্তির সমান। পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন উচ্চতা অনেক বেশি থাকে তখন কিন্তু মোট শক্তির সূত্র mgh না, তখন মোট শক্তির সূত্র হচ্ছে gmm/r। তাহলে এইখানে, এই যে এইখানে বস্তুর মধ্যে বস্তুর ভর যদি হয় স্মল m, মোট শক্তি কত বলতো, g m পৃথিবীর ভর, বস্তুর ভর, ডিভাইডেড বাই কেন্দ্র থেকে পৃথিবীর মধ্যবর্তী যে দূরত্ব, কত ভাইয়া, 2r। মোট শক্তি এটা হবে, বস্তু যখন এখানে আছড়ে পড়ে তখন তার গতিশক্তির সমান। পরন্ত বস্তুর গতিবেগ কত? আচ্ছা একটু ভুল হয়েছে, এরকম নয়, ব্যাপারটা এরকম না, আরেকটু বলি, -gmm/2r হবে। একটু খেয়াল করো, এইখানে মোট শক্তি কত বলো, বা আমরা লিখতে পারি একটা বস্তুকে এইখানে ওঠাতে যে কৃত কাজ, কৃত কাজটা যদি বের করতে পারি, কৃত কাজ সমান গতিশক্তি লিখে দিতে পারবো। তাহলে কৃত কাজ কত, gmm 1/r, পৃথিবী পৃষ্ঠ থেকে কোথায় উঠাচ্ছ, কেন্দ্র থেকে 2r উচ্চতা উঠাচ্ছ, 1/2r ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো বস্তুর গতিশক্তি 12mv²। গতিশক্তি সমান কৃত কাজ থেকে 1/r মাইনাস 1/2r হচ্ছে gm/2r আসবে, 1/r মাইনাস 1/2r ইজ ইকুয়াল টু v²/2, 2 কাটা দিলে কত আসবে, v ইজ ইকুয়াল টু √gm/r। এটা হচ্ছে বেগ, এই বেগটাকে যদি আমি একটু সাইজ করি, উপরে এটা 2 দ্বারা গুণ দিলাম gm/r, তাহলে √2 দ্বারা গুণ দিছো, √2 দ্বারা গুণ দিলে কি করতে হবে, √2 দ্বারা ভাগ করতে হবে। আর এই যে জিনিসটা, এটা কিন্তু মুক্তিবেগ, মুক্তিবেগের মান মুখস্থ রাখবে 8√2/√2, √2 কাটা 8 কিলোমিটার/সেকেন্ড। সিমিলার কোয়েশ্চেন এই একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। পরের প্রশ্নে যাই। 2 ভোল্ট তড়িৎচালক শক্তির, তার মানে ই এর মান হচ্ছে 2 ভোল্ট, একটি কোষ 10 ওহম রোধের সঙ্গে যুক্ত আছে। যদি বিভব পার্থক্য, এই যে বিভব পার্থক্য, এটা কিন্তু রোধের 2 প্রান্তের বিভব পার্থক্য বোঝায়, কোষের 2 প্রান্তের বিভব পার্থক্য বোঝায়। অভ্যন্তরীণ রোধ কত আমরা জানি, I ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই R প্লাস স্মল r। I সমান আবার লিখতে পারবো রোধের 2 প্রান্তের বিভব পার্থক্য বাই রোধ, বহিস্থ রোধ, E বাই R প্লাস স্মল r। তাহলে যে দেখো রোধের 2 প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে 1.6, রোধের মান দেওয়া আছে 10, ইজ ইকুয়াল টু E এর মান কত, 2,
রোধের মান 10 প্লাস আর, তাহলে এটা কত আসে ক্যালকুলেট করলে হয়ে যাবে 10 দুগুণে 20, 10 দুগুণে 20 আর এদিকে গুণ করলে 16 প্লাস 1.6 আর ইজ ইকুয়াল টু 20, তাহলে 20 থেকে 16 গেলে থাকে 4, সুতরাং স্মল আর এর মান হবে 4/1.6। 1.6 কে আমি চাইলে উপরে 10 দিয়ে নিচে 16 লিখতে পারবো, তাই তো? 4 4 16, 4 দিয়ে 10 কে কাটলে 2.5 ওহম, তাহলে অ্যান্সার হচ্ছে 2.5 ওহম। যদি প্রোটনের গতিশক্তি, খুব সুন্দর কোয়েশ্চেন ভাই, এটা খুবই সুন্দর কোয়েশ্চেন, প্রোটনের গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি এটা হয়, তাহলে ভরবেগ কত? ভরবেগ মানে চলমান ভর ইনটু বেগ। তাহলে আমার আগে বেগটা বের করতে হবে। কেমনে বের করব ভাইয়া? তোমরা জানো এটা হচ্ছে আপেক্ষিক গতিশক্তি। আপেক্ষিক গতিশক্তি মানে কিন্তু হাফ এম ভি স্কয়ার না। আপেক্ষিক গতিশক্তি মানে হচ্ছে ইকে সমান এম মাইনাস এম নট সি স্কয়ার। এটা হচ্ছে আপেক্ষিক গতিশক্তির সূত্র। তো শর্ত অনুযায়ী আপেক্ষিক গতিশক্তির মান দিয়ে দিছে এম নট সি স্কয়ার সমান লিখতে পারি এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। তাহলে এম নট সি স্কয়ার এই পাশে নিয়ে আসলে 2 এম নট সমান আমরা পাবো এম। তাহলে দেখো এখানে একটা ইকুয়েশন পেলাম যে আমাদের চলমান ভর হচ্ছে স্থির ভরের দ্বিগুণ। সেখান থেকে আমরা বেগ বের করতে পারবো। কি বের করতে পারবো? বেগ। কেমনে? চলমান ভর আর স্থির ভরের মধ্যে সম্পর্ক দিয়ে, যে m ইজ ইকুয়াল টু এম নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম এর ভ্যালু কত? 2 এম নট। 2 এম নট সমান এম বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম, আচ্ছা এম নট কাটাকাটি, তাহলে কি থাকতেছে? উল্টায় দিলে 1/2, স্কোয়ার করলে 1/4, 1 মাইনাস 1/4 3/4, তাহলে ভি এর মান আসবে √3/2 ইন্টু সি। তোমরা করে দেখো, ভি এর মান এটাই আসবে। তাহলে আমার ভরবেগ কত আসতেছে? সুতরাং আমাদের ভরবেগ হচ্ছে এম ভি, অর্থাৎ এম ইন্টু √3/2 সি। এম মানে হচ্ছে 2 এম নট ইন্টু √3/2 সি। 2 কাটা, তাহলে √3 এম নট সি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার √3 এম নট সি। পরের প্রশ্নে যাই, লাস্ট কোয়েশ্চেন। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 28 সেকেন্ড। অর্ধায়ু কত? অর্ধায়ু 28 সেকেন্ড। কত সময় বিক্রিয়কের 1/8 অবশিষ্ট থাকবে? ভাইয়া এটা একটা শর্টকাট আছে। অবশিষ্ট অংশ কত? অবশিষ্ট আছে 1/8। এটাকে নিতে হবে 1/2 টু দি পাওয়ার n ফরম্যাটে। 1/2 টু দি পাওয়ার কত আসে? 3 আসে। তো মনে রাখবা, অবশিষ্ট অংশ যদি 1/2 টু দি পাওয়ার n থাকে, তাহলে কত সময় ধরে এটা ক্ষয় হয়েছে সেই সময় সূত্র হচ্ছে n ইন্টু অর্ধায়ু। এটা শর্টকাট। তাহলে এখানে অবশিষ্ট অংশকে আমরা 1/2 টু দি পাওয়ার n এর ফরম্যাটে নিতে পারছি। তাহলে কত সময় ধরে হইছে সেই সময়টা হবে n ইন্টু অর্ধায়ু। n ইন্টু অর্ধায়ু ক্যালকুলেট করলে কত হয়? 3 × 60, 3 × 24, 84 সেকেন্ড। এবং দিস ইজ আওয়ার অ্যান্সার। এবং এই হচ্ছে আমাদের কৃষির ফিজিক্সের কোয়েশ্চেন, যা গত বছর এসেছিল। ইনশাল্লাহ আমরা এই সবগুলো পারবো। এখানে 2-1টা কঠিন, বাট ইজিলি কিন্তু এই 20 নাম্বারে অর্জন করা যাবে। এখানে 22টা কোয়েশ্চেন আছে, তুমি কিন্তু ইজিলি 20 নাম্বার এখান থেকে অ্যাচিভ করতে পারবা, তেমন কোয়েশ্চেন কিন্তু এসেছে। তো কেমন লাগলো ক্লাসটা কমেন্টে জানিও। আর আমাদের কমপ্যাক্ট ভাবে কৃষির প্রিপারেশন নিতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের এই কোর্স কিন্তু সেরা একটা কোর্স হতে যাচ্ছে ইনশাল্লাহ। তোমাদেরকে তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।